আজকে আমরা আমেরিকান যে ডলার তার যে ইভলিউশন এবং তার যে প্রেক্ষাপট, তার শক্তিশালী হওয়ার পেছনের কারণ এবং আজকের ডলার যে অবস্থান, সেই কলোনিয়াল পিরিয়ড থেকে বর্তমান যুগে যে ডলার যে গ্লোবাল স্ট্যান্ডার্ড লাভ করেছে সেগুলো নিয়ে কথা বলবো। এর সাথে এই দেশের অর্থনীতি এবং পলিটিক্যাল ইভলিউশন নিয়ে কথা বলবো। তো আসুন শুরু করা যাক। আপনার যে কলোনিয়াল এরা যখন ছিল তখন এদেশের কারেন্সির কি অবস্থা ছিল, বা কারেন্সি আদৌ ছিল কিনা, বা যদি থেকে থাকে তারা কিভাবে সেই কারেন্সিগুলোকে হ্যান্ডেল করত। তো পূর্বে ইউএস ডলারের কোনো এক্সিস্টেন্স ছিল না। তখন সময়টা আমেরিকান কলোনিয়াল এরা বলে। তারা কিছু মিক্সড কারেন্সি ব্যবহার করত। প্রধানত যে স্প্যানিশ যে ডলারটা ছিল সেটা ব্রিটিশ পাউন্ড এবং ডাচ গিল্ডার্স, এই তিনটা কারেন্সি মিলেই আমেরিকান কলোনিয়ালিস্টরা এই কারেন্সি হিসেবে চালাতো। যেহেতু স্প্যানিশ ডলারের ভেতরে সিলভার ছিল, এটাকে অলসো নাম দিত যে পিস অফ এইট। এটা তখন খুব পপুলার ছিল বিকজ এর ভিতরে সিলভার থাকার কারণে। আর কলোনিস্টরা তাদের একটা পেপার মানি বাজারে ছাড়ে, বাট এটা এত বেশি সাফার করে বিকজ অফ ইনফ্লেশন অ্যান্ড এটার প্রাইস ইনস্টেবিলিটির জন্য। সময়টা 1775 থেকে 1792, এই সময়ে আমেরিকান ডলার আসলে বার্থ হয় বা জন্মগ্রহণ করে। এই সময়টাতে আমেরিকান রেভলিউশন তখন, এবং তখন ছিল কন্টিনেন্টাল কংগ্রেস, যারা এই ডলার একটা পেপার মানি হিসেবে ইউজ করে, এবং এই কারেন্সিটার তখন নাম ছিল কন্টিনেন্টাল কারেন্সি। যেহেতু তাদের তখন যুদ্ধ চলছিল, এই যুদ্ধের জন্য ফান্ডের দরকার ছিল, তখন তারা এই কন্টিনেন্টাল কারেন্সির মাধ্যমে ফান্ড ক্রিয়েট করে। কিন্তু খুব দ্রুতই এটা তার ভ্যালু হারাতে থাকে, বিকজ এটা তারা এত বেশি প্রিন্ট করে, এবং এটার কোনো ব্যাকিং ছিল না, কোনো ধরনের কোনো যে এই জিনিসটা যে ব্যাক করবে এ ধরনের কিছু ছিল না, যার ফলে এটা কোনো ধরনের কোনো ভ্যালু ক্রিয়েট করতে পারেনি। 1992 সালে ইউএস কংগ্রেস একটা অ্যাক্ট চালু করে, বা একটা অ্যাক্ট করে, সেটার নাম দেয় কয়েনেজ অ্যাক্ট। এটার এস্টাবলিশের মূল কারণ ছিল ইউএস ডলারটাকে অফিসিয়ালি কারেন্সি হিসাবে দেখা। তারা অনেকটা যেমন স্প্যানিশ ডলারের মাধ্যমে তারা ইন্সপায়ার্ড হয়, এবং স্প্যানিশ এই ডলারটা যেহেতু ডেসিমাল সিস্টেম ছিল, ইউএস কারেন্সিটা ওইভাবে ডেসিমাল সিস্টেম তারা স্টাবলিশ করে। তো এটা করার কারণ, প্রথম পৃথিবীতে একটা মডার্ন যে কারেন্সি করা হয়, সেটাই পেপার কারেন্সি বা অফিসিয়াল কারেন্সি হিসেবে যেটাকে বর্তমানে কনসিডার করে, সেটাই ছিল প্রথম স্ট্যান্ডার্ড একটা মডার্ন বা আধুনিক এটা কারেন্সি হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়। তো ইউএস তখন একটা ইউএস মিন্ট কারেন্সি তৈরি হয় বা কয়েন, যেটা গোল্ড, সিলভার এবং কপারের সাথে ছিল, উপযোগী ছিল। সময়টা 1861। তখন একটা গ্রিন ব্যাক নামে একটা কারেন্সি ইউএস গভর্নমেন্ট
স্যারে এই সময়টা তখন সিভিল ওয়ার চলছিল। তখন মিলিটারি ফাইন্যান্সের জন্য বা ওদের এক্সপেন্ডিচারের জন্য এই কারেন্সিটা তারা মাঠে ছাড়ে বা বাজারে ছাড়ে। তারা পুরোপুরি গোল্ড এবং সিলভারে আর থাকতে পারছিল না, বিকজ তাদের অনেক খরচ। সেই খরচ পূরণের জন্য এভাবে তাদের একটা কারেন্সি ছাড়া দরকার ছিল। সো কংগ্রেস তখন এই পেপার মানিটাকে অথরাইজ করে এবং নাম দেয় গ্রিনব্যাকস। কেন গ্রিনব্যাকস? বিকজ এখানে গ্রিন ইঙ্কে বা গ্রিন কালিতে এটা লেখা ছিল। অ্যান্ড এটাকেই প্রথম ফেডারেল কারেন্সি হিসেবে ওরা ট্রিট করে। এবং এটা কোনো গোল্ড, সোনা বা রূপা দিয়া ব্যাক ছিল না। এটা গভর্নমেন্টের একটা ট্রাস্ট হিসেবে কাজ করছে। সো গভর্নমেন্টের ট্রাস্টের কারণেই এই কারেন্সিটা মাঠে ওয়ার্ক করে। সময়টা 1900 সাল। তখন গোল্ড স্ট্যান্ডার্ডের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই গোল্ড স্ট্যান্ডার্ড কি করে? ডলারকে স্ট্যাবিলাইজ করে। তো ইউএস ফর্মালি এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড হিসেবে অ্যাডাপ্ট করে নেয় এবং গোল্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট নামে একটা অ্যাক্ট চালু করে 1900 সালে। এর মানে হচ্ছে যে প্রত্যেকটা এই যে পেপার ডলার তারা যে পাবলিশ করেছে, এইটার এক্সচেঞ্জ ভ্যালু হলো গোল্ড। এই এই সিস্টেম করার ফলে গোল্ড ব্যাকড করার পরে, গোল্ড ব্যাক যে পেপার কারেন্সিটা তারা মাঠে নামিয়েছে বা মার্কেটে ছেড়েছে, সেটা একটা কনফিডেন্স বিল্ড করে এবং ইউএস এর কারেন্সিতে একটা আস্থা আসতে থাকে। এবং বাট যদিও এটার একটা লিমিটেড ফ্লেক্সিবিলিটি ছিল মনিটারি পলিসিতে। এরপরে আসুন 1933 থেকে 1971, এই সময়টা গোল্ড স্ট্যান্ডার্ডের যে কারেন্সি তারা ছেড়েছিল সেই এটা শেষ হয়ে যায় 1971 সালে। তো এই সময় মানে আমেরিকার ইকোনমিতে ভয়াবহ রকম একটা ডিপ্রেশন হয়। তখন প্রেসিডেন্ট ছিলেন ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট। উনি করেন হচ্ছে উনি ডোমেস্টিক যে গোল্ড স্ট্যান্ডার্ড ছিল সেটাকে এটা বন্ধ করে দেন। উনি আরো নিষেধ করেন জনসাধারণকে যেটা গোল্ডের এগেনস্টে এটা এক্সচেঞ্জ করা যাবে না। 1971 সালে তখন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ক্ষমতা আসেন। ইন্টারন্যাশনাল যে গোল্ড স্ট্যান্ডার্ড পুরোপুরি উনি এটা উঠিয়ে দেন। এরপর ইউএস ডলারটা একটা ফিয়াট কারেন্সিতে রূপান্তরিত হয়। এটার গোল্ড ব্যাকড ছিল না, এটা ছিল ইউএস এর গভর্নমেন্টের যে ট্রাস্ট বা ইউএস এর গভর্নমেন্টের প্রতি আস্থা ব্যাকড করে এই কারেন্সিটা লঞ্চ করেন। সো গোল্ড ব্যাকড থেকে এখন ট্রাস্ট ব্যাকড ইউএস এর কারেন্সিটা। তারপর ইউএস এর ডলারটা কখন গ্লোবাল কারেন্সিতে পরিণত হয় সেটা নিয়ে আমরা আলাপ করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইউএস ডলারটা কি হয়? ডমিনেন্ট একটা কারেন্সি হয়ে যায় পৃথিবীতে। কারণ তখন একটা এগ্রিমেন্ট হয় 1944 সালে, তার নাম ছিল ব্রেটেন উডস এগ্রিমেন্ট। সব দেশগুলো এই ডলারের সাথে তারা পেক্ট করে। তার মানে ডলার একটা পেক্ট কারেন্সি হয়ে যায়, মানে ডলারকে পেক্ট করে অন্যান্য দেশের কারেন্সি। ডলার এখানে পাওয়ারফুল হয়ে যায়, যেটা অনেকটা গোল্ডের সাথে টাই করা ছিল। যদিও এর পরবর্তীতে ইউএস সরকার পার্মানেন্টলি গোল্ড স্ট্যান্ডার্ড থেকে সরে আসে।
কিন্তু ডলারটা ওয়ার্ল্ডের রিজার্ভ কারেন্সি হিসেবে থেকে যায়, এবং এই ডলার তখন গ্লোবাল ট্রেড, যত ধরনের ট্রেড হচ্ছে তার একটা বিনিময় মাধ্যম হিসেবে, সেই সাথে ওয়েল মার্কেট এবং ইন্টারন্যাশনাল ব্যাংকিং যে সিস্টেমটা, যেখানে টাকা আনা নেওয়া দেনা পাওয়া সব করা হতো, অল কাইন্ডস অফ ট্রানজ্যাকশনের জন্য এই ডলারটা ব্যবহার হওয়া শুরু হয়। তো এর পরবর্তীতে যেটা আজকের বা মডার্ন ডলার যেটাকে বলি আমরা, এই মডার্ন ডলার একটা সারা পৃথিবীতে একটা গ্লোবাল কারেন্সি হিসেবে ইভলভ হয়, এবং এটার ভ্যারিয়াস অনেক ধরনের ডিজাইন হয়, অনেক সিকিউরিটি ফিচার এটার সাথে অ্যাড হয়, যার ফলশ্রুতিতে এটা কাউন্টার ফিটিং করা ডিফিকাল্ট হয়ে যায়। তার মানে ডলারটাকে আপনি কাউন্টার ফিট করতে পারেন না বা পারে নাই তখন। তো আপনার তার পরবর্তীতে যত এই মডার্ন যুগে যত ডিজিটাল ট্রানজ্যাকশন হতো, এবং আজকে আপনারা দেখছেন যে ক্রিপ্টোকারেন্সির যে ইনোভেশন, যে ক্রিপ্টোকারেন্সি যতই ফিউচারিস্টিক বা আগামী দিনের ভবিষ্যতের একটা কারেন্সি হয়ে উঠছে, ডলার কিন্তু এখনো গ্লোবাল ইকোনমিতে কিন্তু একটা কর্নার স্টোন হিসেবে এটা প্রতিষ্ঠিত হয়েছে। সো এই ডলারের যে যাত্রা যেভাবে শুরু, এবং ডলার পাওয়ারফুল হয়ে ওঠার পেছনে অনেক চড়াই উতরাই, অনেক সিদ্ধান্ত, অনেক ধরনের রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং অর্থনৈতিক মেধাশক্তি এখানে কাজ করেছে। তো সময়ের পরিক্রমায় ডলার অনেক বেশি শক্তিশালী হয়েছে, এবং বিভিন্ন দেশের অর্থনীতির মাধ্যম হিসাবে ডলারটাকে ব্যবহার করা হয়েছে, এবং ডলার ক্রমান্বয়ে শক্তিশালী এবং সব ক্ষেত্রে একটা অ্যাডাপ্টেবিলিটি বা অ্যাকসেপ্টেবিলিটি পেয়েছে। তো আজকে এ পর্যন্তই। আমরা আবার ডলার নিয়ে পরবর্তী সময়ে কথা বলবো। থ্যাংক ইউ।